হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন 800 লাল গোলাপ। আপনারা জানেন গত কয়েকদিন আগেই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ সিরিয়াতে ঘটে গেছে আরেকটি গণবিপ্লব। তবে এই সিরিয়ান বিপ্লবের সাথে বাংলাদেশের জুলাই আগস্ট 2024-এ ঘটে যাওয়া ছাত্র জনতা অভিভাবকদের বিপ্লবের সাথে কিছুটা মিল এবং কিছুটা অমিলও রয়েছে। বাংলাদেশে একটি বংশানুক্রমিক বেসামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল এবং মাত্র 48 ঘন্টার মধ্যেই সেই সরকারের পতন হয়েছিল, যদিও তার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল আগেই 15 বছর জুড়ে। অন্যদিকে সিরিয়ার আন্দোলন হয়েছিল সামরিক বংশানুক্রমিক স্বৈরশাসকের বিরুদ্ধে 13 বছর ব্যাপী সামরিক ও বেসামরিক বিরোধীদের টানা আন্দোলনের ফলে। উভয় দেশই ক্ষমতাচ্যুত হন স্বৈরশাসক এবং তারা উভয়ই পালিয়ে যান অন্য দেশে, একজন ইন্ডিয়াতে আরেকজন রাশিয়াতে। বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় একটি বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকার, যারা মেনে চলছে আগের ত্রুটিপূর্ণ সংবিধান এবং কাজ করছেন সেসব ত্রুটি দ্রুত সংস্কারের জন্য। সংস্কারের পর একটি সাধারণ নির্বাচন হবে সে কথা তারা দিয়েছেন এবং সেজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী বা সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা চলছে। আর সিরিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে একটি বিপ্লবী সরকার এবং দেশটি চলছে এখন বিপ্লবী কায়দায়। আজ এসব বিষয়ে এখানে আলোচনার জন্য উপস্থিত আছেন সাংবাদিক ও কলাম লেখক মিস্টার আলফাজ আনাম। তার সঙ্গে কথা বলার আগে জেনে নিন সিরিয়া বিষয়ে কিছু তথ্য। প্রথমে দেখে নিন সিরিয়া কোথায়। সিরিয়ার পাশের দেশগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিমে রয়েছে লেবানন, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে টার্কি, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল। ভূমধ্যসাগরের তীরে সিরিয়ার প্রধান বন্দর লাতাকাই অবস্থিত। সিরিয়া আয়তনে বাংলাদেশ থেকে কিছুটা বড় হলেও জনসংখ্যা মাত্র 2.5 কোটি। সিরিয়ার রাজধানী দামাস্কাস, যাকে দামেস্কো বলা হয়। সিরিয়ার দ্বিতীয় প্রধান শহর হচ্ছে আলেপ্পো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির উত্তর দিক থেকে রাজধানী দামাস্কাসের দিকে এগিয়ে আসতে থাকে একদল বিদ্রোহী সামরিক বাহিনী, আর দক্ষিণ দিক থেকে এগিয়ে আসতে থাকে আরেক দল বিদ্রোহী সামরিক বাহিনী। এই সশস্ত্র সামরিক দলগুলোর সঙ্গে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিক সংযোগ ঘটতে থাকে। গত 13 বছর ধরে তারা বিপ্লবী যুদ্ধে জয়ী হবার প্ল্যান করতে থাকে। ধারণা করা হয় বিশ্বের মানব সভ্যতার সূচনা হয় সিরিয়া থেকেই। সিরিয়ার লোকালয়গুলো বিশ্বের প্রাচীনতম। সিরিয়ার সভ্যতা ও তার বিকাশ নিয়ে এখনও তাই অনেক গবেষণা চলছে। 1971 পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল অন্য দেশের দখলে ছিল। বর্তমান যেটা সিরিয়ার ভূখণ্ড, সেটা স্থির হয় 1971-এ এবং বাথ পার্টি নামে একটি রাজনৈতিক দলকে ব্যবহার করে হাফেজ আল আসাদ নামে এক সেনাপতি তখন তার বংশানুক্রমিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন। সিরিয়ার মানুষ মুসলিম, প্রধানত সুন্নি মতাবলম্বী, তবে আরও অনেক মতাবলম্বীও সেখানে আছেন। সিরিয়ার সাথে ইহুদি ধর্ম বিশ্বাসী ইসরায়েলের সংঘর্ষ চলমান ছিল প্রথম থেকেই। এখন দেখুন দামাস্কাস কাভা নামে একটি মুভি ক্লিপ। এখানে দেখবেন দুই দেশের বন্দি বিনিময়ের চুক্তি বিষয়ে কিছু প্ল্যান।
মিস্টার আলফাজ আনান, আপনি একজন সাংবাদিক এবং কলাম লেখক, তবে আপনার বিশেষত্ব হচ্ছে যে আপনি বিদেশ বিষয়ে বেশি উৎসাহী। আমি একটু আগেই বলেছি যে সম্প্রতি প্রায় পিঠে ঘটে যাওয়া বাংলাদেশের বিপ্লব এবং সিরিয়ান বিপ্লবের মধ্যে কিছু মিল আছে এবং কিছু অমিলও আছে। আগে আপনি বলুন, বাংলাদেশ ও সিরিয়ার এই দুটি গণবিপ্লবের মধ্যে কি মিল আপনি খুঁজে পাচ্ছেন? প্রথম মিল হচ্ছে দুইজন স্বৈরশাসকেই পালিয়ে গেছে। এই পলায়নের পেছনের তাদের যে দীর্ঘ শাসন ব্যবস্থা, যে শাসন পরিচালনা করছেন, সেখানে কিছু মতাদর্শিক মিল রয়েছে এবং বংশানুক্রমিক যে শাসন সেটা সিরিয়াতেও ছিল। বাংলাদেশে যে স্বৈরশাসক পালিয়ে গিয়েছেন সেটাও কিন্তু এক ধরনের বংশানুক্রমিকই শাসন, এবং দুইটারই শুরু 1971 সালের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 1971 সালে ক্ষমতা গ্রহণ করেন এবং তারপর তিনি টানা 2000 সাল পর্যন্ত শাসন করেছেন। আবার বাংলাদেশে আমরা যে দুর্ভাগ্যজনকভাবে শেখ মুজিবুর রহমানের শাসনটা দীর্ঘস্থায়ী হয়তো হয়নি, বা আমরা বলবো যে সৌভাগ্যক্রমে, কারণ একই রকম স্বৈরতান্ত্রিক মানসিকতা এবং একদলীয় শাসন ব্যবস্থা তারও চিন্তার মধ্যে ছিল। আর মতাদর্শিক দিকটা হচ্ছে বাশার আল আসাদ ওই সময় যে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট চিন্তাধারা দ্বারা বাথ পার্টির আরব অঞ্চলের বিকাশ, বাংলাদেশেও শেখ মুজিবুর রহমান সরাসরি কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত না হলেও সোভিয়েত ইউনিয়ন এবং বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি সিপিবির দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং আমরা দেখব রাশিয়ার সাথে কিন্তু উভয় দেশেরই সম্পর্কটা ছিল, অর্থাৎ ওই যে লিগেসি দুই স্বৈরশাসকের মধ্যেই আমরা লক্ষ্য করছি। এটাকে এক ধরনের আন্তর্জাতিকায়ন বা একটা ধরনের মতাদর্শিক যে একদলীয় শাসন, তার ধারাবাহিকতা আমরা এখানেও দেখেছি যে মাঝখানে আমাদের স্বৈরশাসক তার পিতৃতান্ত্রিক শাসনের মাঝে আমরা কিছুটা সময় গণতান্ত্রিক শাসন পেয়েছি। অপরদিকে সিরিয়াতে টানা হাফিজ আল আসাদের পর বাশার আল আসাদ টানা 2000 থেকে 2024 সাল একটানা শাসন করেছেন। কিন্তু যে সিরিয়ার স্বৈরশাসক হয়েছিলেন তার হবার কথা ছিল না, তার বড় ভাইয়ের কথাটা বলুন একটু। হ্যাঁ, হাফিজ আল আসাদ তার পিতা চেয়েছিলেন তার মেয়ে বুশরাকে তার পরবর্তী উত্তরাধিকার হিসাবে তৈরি করার জন্য, কিন্তু আরব জনগণ নারী নেতৃত্ব ওই সময় গ্রহণ করবে কিনা এ নিয়ে তিনি কিছুটা কনফিউশনে ছিলেন, যে কারণে তিনি তার জ্যেষ্ঠ পুত্র বাসেল আল আসাদকে উত্তরাধিকারের জন্য তৈরি করেন। কিন্তু তিনি সড়ক দুর্ঘটনায় মারা যায়, তখন বাশার আল আসাদ ছিলেন ব্রিটেনে। তিনি চোখের চিকিৎসার উপর পড়াশোনা করছিলেন, তাকে সিরিয়াতে ফিরে আনা হয় এবং তিনি তখন তার পিতার পরবর্তী দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন আর কি। সিরিয়াতে বাশার ছিলেন একটি মাইনরিটি বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভুক্ত, তাই নয় কি? বাশার আল আসাদ শিয়া সম্প্রদায়ের আলোই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন, সেটা খুবই সংখ্যালঘু একটা অংশ সিরিয়ার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ধর্মীয় পরিচয়ের চেয়েও স্বৈরশাসকরা অলওয়েজ মাইনরিটি থাকে, তারা জনগণের আকাঙ্ক্ষা সেটা তো তারা ধারণ করেন না। এখানে শিয়া সুন্নির চেয়েও বড় কথা হচ্ছে তারা যে গোষ্ঠীগত বা পরিবারতন্ত্র কায়েম করেন, সেটা অলওয়েজ বাংলাদেশের যে স্বৈরশাসক সেটাও মাইনরিটি ছিল, সিরিয়ার স্বৈরশাসকও মাইনরিটি ছিল, এবং তাদের যে শাসন করার যে প্রক্রিয়া সেটা একই রকমই। নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা এগুলো সিরিয়াতে হয়েছে, বাংলাদেশে হয়েছে। আরেকটি মিল আমি দেখতে পাই, সেটি হচ্ছে সিরিয়া কিন্তু অনেকটা ইউরোপিয়ান দেশ দ্বারা প্রভাবিত ছিল বলে মনে হয় এবং এখনও আছে। বাংলাদেশও কিন্তু ইউরোপিয়ান দেশ অর্থাৎ যুক্তরাজ্য, ব্রিটেন দ্বারা প্রভাবিত, কারণ এখানেই এই ভূখণ্ডেই প্রথম কিন্তু ব্রিটিশরা তাদের শাসন শুরু করেছিল, ইংরেজি ভাষার প্রচলন করেছিল। এখানে কি আপনি কোনো ভাবধারা মিলনের ফলেই একই ধরনের পরিণতি দেখতে পাচ্ছেন? না, আমরা সিরিয়ার যে লড়াই বা সংগ্রাম এটা শুধু ধর্মীয় কারণে হচ্ছে না, এখানে মানুষের অধিকারের প্রশ্ন থেকেই আন্দোলনগুলো শুরু হয়েছে, এবং এখানে ধর্মীয় কোন ধরনের অধিকার? মানবাধিকার না খাবার দাবার সস্তায় ন্যায্য দামে
কিনে খাবার অধিকার না কোটা অধিকার, এটাও বলুন আপনি। মানবাধিকার এবং কথা বলার অধিকার। মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে তার কথা বলার স্বাধীনতা। সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের চেয়ে একেবারে খারাপ ছিল না বাশার আল আসাদ বা হাফিজ আল আসাদের সময়। কথা বলার, বাকস্বাধীনতা এবং অন্য অন্য যে রাজনৈতিক অধিকারগুলো হরণ করার কারণেই মানুষ আন্দোলন করতে বাধ্য হয়েছে। এখানে বোধহয় আমার বলা উচিত যে মানুষই একমাত্র প্রাণী যে পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করতে পারে, কথা বলার স্বাধীনতা যদি থাকে। বাংলাদেশেও কিন্তু সেই বাক স্বাধীনতা হরণটা ছিল একটা বড় প্রশ্ন এবং বড় বিতর্কিত বিষয়, যেটা সিরিয়াতেও গত কয়েক দশক ধরে ছিল। বর্তমানে যে সরকার বাংলাদেশে আছে তারা কি অর্জন করেছে এখন পর্যন্ত? আমি তার উত্তরে বলি যে এখন পর্যন্ত এই যে আমি ফিরতে পেরেছি, আপনার সঙ্গে কথা বলতে পারছি, সবাই সবার সঙ্গে মুক্তভাবে কথা বলতে পারছে, এটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন। আরেকটি কিন্তু মিল আছে, সেটা হচ্ছে সিরিয়াতেও কত লোক গুম হয়েছে সেটা এখন আমরা জানি না, যেমন আমরা জানি না বাংলাদেশে মোট কত লোক গত কয়েক বছরে গুম হয়েছে। আরেকটা মিল হচ্ছে যে সিরিয়াতে কিন্তু আয়নাঘরের মতো বাংলাদেশের, সেখানেও কিন্তু 5 তলা গভীরে মাটির নিচে তারা জেলখানা করেছিল, যেখানে তারা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পেত না, পানির সাপ্লাই কম ছিল এবং তারা ঠিক বাংলাদেশেরই আয়নাঘরের মতন হাতের লেখা অনেক কিছু চিঠিপত্র বা তারিখ লিখে গিয়েছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এইটা আমরা দেখছি যে এটা স্বৈরশাসকদের একটা কমন বৈশিষ্ট্য, যে লোকজনকে গুম করে রাখা। সিরিয়াতেও এটা বছরের পর বছর হয়েছে এবং আমরাও আমাদের দেশেও একই চিত্র দেখছি। হয়তো স্বৈরশাসন দীর্ঘ হলে আমরা ওই রকম 5 তলা বা মাটির নিচে গুমঘর দেখতে পেতাম। আয়নাঘরটাকে আরও অনেক বড় বড় আয়নাঘর আমাদের আয়নাঘরে বন্দি থাকতে হতো। মিস্টার আনাম, আপনার সঙ্গে আমরা একটু পরে আরও আলোচনা করব। এখন দেখবেন দামাস্কাসের মেজা জেলখানাতে বন্দিকে জিজ্ঞাসাবাদের কিছু দৃশ্য। এবার জেনে নিন সিরিয়া বিষয়ে আরও কিছু তথ্য। উত্তরাঞ্চলে নেতৃত্বদানকারী হায়াত তাহির আল শামস, সংক্ষেপে HTS নামে পরিচিত, তারা গত 29 নভেম্বর 2024 আলেপ্পো শহরের পাশের শহরগুলো যখন দখল করে নেয়, তখনই স্বৈরশাসক আসাদের ভাগ্য ঠিক হয়ে যায়। এর আগে বিদ্রোহীরা এখানেই হেরে গিয়েছিল। এই বিজয়ে বলীয়ান হয়ে উত্তরে HTS আলেপ্পো দখল করার পর দক্ষিণের বিদ্রোহীরা আরও উৎসাহিত হয়ে রাজধানীর দিকে এগিয়ে আসতে থাকে। 1982-তে আলেপ্পোতেই একটি বিদ্রোহ দমনে বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ অন্তত 40,000 মানুষ খুন করেছিলেন। এবার মোট 25টি বিদ্রোহী দল সম্মিলিতভাবে চূড়ান্ত যুদ্ধে জয়ী হবার জন্য মৃত্যু ভয় উপেক্ষা করে এগিয়ে আসতে থাকে বাশার আল আসাদকে সরানোর জন্য রাজধানী দামেস্কের দিকে। বিদ্রোহীদের এই সম্মিলিত আন্দোলনের ফলে পালিয়ে যেতে থাকে সিরিয়ান সরকারের সেনাবাহিনীর সদস্যরা। তারা গোপনে ফোন করতে থাকে বিদ্রোহীদের সাথে যোগ দেবার জন্য। মিস্টার আনাম, আপনি এই সিরিয়ার ঘটনার ফলে রাশিয়া এবং আরব সহ অন্যান্য কিছু দেশে যেখানে স্বৈরশাসন আছে সেখানে কোনো কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করেন কি? আমরা দেখছি যে আরব বসন্তের জের ধরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলেই স্বৈরশাসকদের পতন হয়েছে অনেকগুলো দেশে, আর কিছু দেশে এখনও যে মনার্কি রয়েছে, তো সেইটার কিছুটা প্রভাব তো এগুলো পড়বেই। আর সিরিয়ার যে কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়ার চারপাশেই আপনার এই যে দেশগুলোকে যদি আমরা দেখি, যে লেবানন, তুরস্ক, জর্ডান, তো এগুলো সিরিয়ার ঘটনা প্রবাহ এই সব দেশের উপর কম বেশি প্রভাব ফেলবে এবং মধ্যপ্রাচ্যের উপর কম বেশি প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে আর কি। আপনি বললেন তুরস্কের কথা, তুরস্ক বা টার্কি, সেটা কিন্তু তারা গিয়েছে বিদ্রোহীদের পক্ষে
যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো গিয়েছে বিপ্লবীদের পক্ষে, আর অন্যদিকে রাশিয়া এবং তার সঙ্গে ইরান, একটি মুসলিম দেশ কিন্তু শিয়া প্রধান দেশ, তারা কিন্তু গিয়েছে বাশারের পক্ষে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এটা আপনার এক ধরনের যে কোল্ড ওয়ারের যুগের যে ধারাবাহিকতা সম্পর্কের, সেই ধারাবাহিকতাটাও ছিল। কারণ সেই সময় সিরিয়া ছিল বাথ পার্টি, যেটা সোভিয়েত ইউনিয়নের সমর্থক। ইরানের সঙ্গেও ইরানের শাহ রেজিমের পতনের পর ওয়েস্টের সাথে ইরানের যে সম্পর্কের ঘাটতি দেখা দেয়, সেখান থেকেও ইরান এই ব্লকে চলে আসে। ফলে এখানে একটা এক ধরনের পশ্চিমা বিরোধী এক ধরনের যে জোট, তার অংশ ছিল সিরিয়া। এই সম্পর্কগুলো এখানে কাজ করছে। তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা দেশের নিজ নিজ স্বার্থের দিক তো আছেই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যে নানামুখী স্বার্থের দ্বন্দ্ব এবং তার সঙ্গে পশ্চিমা বিশ্বের সাথে সোভিয়েত ইউনিয়নের ধারাবাহিকতায় রাশিয়া এবং চীনের যে নতুন মেরুকরণ, সেগুলো এখানে প্রভাব ফেলছে। ধন্যবাদ আপনাকে মিস্টার আনাম। আশা করি আপনি আমাদের দ্বিতীয় পর্বে এসে সিরিয়া সম্পর্কে আরও কিছু বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনাকে একটি লাল গোলাপ শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। এখন দেখবেন এক ইসরায়েলি গোয়েন্দা সিরিয়াতে এসে কিভাবে গোপন তথ্য পাচার করছে। দেখবেন মিনি সিরিজ দি স্পাইয়ের একটি ক্লিপ। আজ এ পর্যন্তই। আশা করি আগামীতে দেখবেন সিরিয়াতে স্বৈরশাসনের শেষ মুহূর্তের কিছু দৃশ্য এবং জানবেন আরও কিছু নতুন তথ্য। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।